শুনছেন আজদাহা, লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। আজদাহা পর্ব 2। ফিওনা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই দেখল বরাবরের মতোই বাড়িতে শান্ত আর স্তব্ধতা বিরাজমান। সে লবি থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়িটি স্বচ্ছ কাচের ধারা তৈরি, গোলাকার হয়ে উপরের দিকে মোড় নিয়েছে। সুগঠিত ঘূর্ণন সিঁড়ির দুপাশে সোনালি হাতল ধরে ধীরে ধীরে সে দোতলায় চলে আসে। করিডোর পার করে মিস্টার চেন সিং এর রুমের সামনে চলে আসে সে। রুমে প্রবেশের উদ্দেশ্যে পা বাড়াতেই থমকে যায়। রুমের দরজা বাইরে থেকে লক করা, তার মানে গ্র্যান্ডপা বাড়িতে নেই। কেননা মিস্টার চেন সিং যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের রুমের মধ্যেই থাকেন। ফিওনা হতাশ হয়ে পড়ে, গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে হাঁটে। করিডোরের এক পাশ জুড়ে স্বচ্ছ কাচের প্যানেলে তৈরি সোজা রেলিং রয়েছে। সেই রেলিংয়ের সামনে যেয়ে দাঁড়ায়। সেখান থেকে নিচের হলরুম স্পষ্ট দেখা যায়। সে ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ হলরুমের কিচেন হতে একটা শব্দ ফিওনার কানে ভেসে আসে। সে জানে এই মুহূর্তে কে রয়েছে কিচেনে। সে পুনরায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিচেনে প্রবেশ করেই দেখতে পায় মিস ঝাং কিচেনের এক কোণে দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন। ফিওনা নিঃশব্দে মিস ঝাংয়ের সামনে যেয়ে দাঁড়ালো। মিস ঝাং ফিওনাদের একমাত্র বিশ্বস্ত পুরনো সার্ভেন্ট, যিনি ফিওনার দেখাশোনা করছেন ছোট থেকেই। যখন ফিওনার নানা চেনসিং ফিওনাকে এখানে নিয়ে আসেন তখন থেকে ফিওনার সবকিছুর দেখভাল মিস ঝাং করছেন। ফিওনাকে দেখেই মিস ঝাং স্বভাবত হাসলেন, আদুরে কণ্ঠে বললেন, ফিওনা, মামনি কখন এলে তুমি? কিন্তু ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, মিস ঝাং, গ্র্যান্ডপা কোথায়? তিনি কি এর মধ্যে বাড়িতে এসেছিলেন? মিস ঝাং ফিওনার অভিব্যক্তি বুঝতে পারলেন ফিওনা কতটা দুশ্চিন্তাগ্রস্ত আর হতাশ হয়ে আছে। মিস ঝাং শান্ত দৃষ্টিতে তাকিয়ে সদয় ভঙ্গিতে প্রশ্নের জবাব দিলেন, মিস্টার চেনসিং কিছুক্ষণ আগেই একবার বাড়িতে এসেছিলেন, পুনরায় তিনি বের হয়ে যান, সম্ভবত তিনি ল্যাবে থাকতে পারেন। মিস ঝাংয়ের জবাব শোনা মাত্রই ফিওনা আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত কিচেন থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হওয়ার পদক্ষেপ নেয়। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে সোজা বাগান ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পেছনের দিকটায়। সে ইতিমধ্যে বাড়ির পেছনে ল্যাবের সামনে পৌঁছে যায়। কিছু একটা ভেবে কিছুক্ষণ থ মেরে রইল। সেখানেই তার সামনে রয়েছে তার গ্র্যান্ডপার ল্যাবরেটরি। বাইরে থেকে ল্যাবটি আধুনিক, উজ্জ্বল ও সুরুচিপূর্ণ স্থাপনাকে ধারণ করে। বিশাল কাচের জানালা দিয়ে ল্যাবের ভেতরকার দৃশ্য দেখা যায়, যা ভবনের একাধিক তলায় বিভক্ত। ল্যাবের বাইরের দেয়ালগুলো মসৃণ ধাতুর তৈরি, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ল্যাবের প্রবেশদ্বারটি মার্বেল পাথরের ধাপে, যা দৃঢ় আর পরিষ্কারভাবে চিহ্নিত। বড় ভারী কাচের দরজা দুটি স্লাইডিং গ্লাসের প্যানেল দিয়ে তৈরি, যা উজ্জ্বল আলোকে ভিতরে প্রবাহিত হতে দেয়। ল্যাবের চারপাশে সঠিকভাবে কাটা কিছু গাছপালা ও পরিপাটি করে ঝোপঝাড় রয়েছে। ল্যাবের সামনে আধুনিক সাইনবোর্ড রয়েছে, যা ল্যাবের নাম ও পাসকোডের নির্দেশিকা প্রদর্শন করে। এর পাশে একটা ইন্টারকম প্যানেলও রয়েছে, যা ভেতরে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ফিওনা নিঃশব্দে হেঁটে ল্যাবের প্রধান প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ায়। পাশেই একটি প্যানেল রয়েছে, যা টাচ স্ক্রিন, সেখানে সে পাসকোড বসায়। ফিওনার নানা ফিওনার বার্থডের সাথে ম্যাচ করে ল্যাবের পাসকোড দিয়ে রেখেছেন। পাসকোডটি দেওয়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সেস গ্রান্টেড। তার মাথার উপরে রেড লাইটটি সবুজ বাতি প্রদর্শন করে, সিগন্যাল দিয়ে জানান দেয় দরজা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। ইলেকট্রনিক দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ফিওনা ধীর পায়ে প্রবেশ করে। সে সচরাচর এই ল্যাবে প্রবেশ করে না, বিশেষ প্রয়োজন ছাড়া। আর যখনই এই ল্যাবে প্রবেশ করে তখনই সে ভীত হয়ে যায়। সে ল্যাবের ভেতরে ধীর পায়ে এগিয়ে যায়। ল্যাবের ভেতরে পরিবেশ খুবই অন্ধকারাচ্ছন্ন, শুনশান নীরবতা। মাথার উপরে কয়েকটা বাতি নিভু নিভু আলোতে জ্বলছে। ল্যাবের ভেতরে ডান পাশে রয়েছে একটা বড় আকৃতির রুম। ফিওনা সেই রুমে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই সে আরেক দফা হতাশ হয়ে যায়, কেননা সেখানে তার গ্র্যান্ডপা উপস্থিত নয়। ল্যাবের ভেতরেই এই রুমটাই, চারপাশের দেয়াল ফকফকে সাদা রঙের, এতে করে রুমটায় উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। রুমের কেন্দ্রস্থলে বিশাল স্টেশন রয়েছে, যা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক যন্ত্রপাতি আর ডিভাইস দিয়ে সজ্জিত। স্টেশনের চারপাশে বড় বড় আর্কাইভ ক্যাবিনেট রয়েছে, যেখানে গবেষণার ফাইলপত্র সযত্নে সংরক্ষিত করা। রুমের এক কোণায় একটা বড় ডাটা মনিটর আর কম্পিউটার সেট আপ করা, যার স্ক্রিনে কিছু ডেটা প্রদর্শন চলমান।
অন্যদিকে কিছু মাইক্রোস্কোপ আর সেন্ট্রিফিউজ মেশিনও রয়েছে। তবে মনিটরে ডেটা প্রচলন দেখে সে নিশ্চিত হয়ে যায় গ্র্যান্ডপা ল্যাবেই আছেন, কিন্তু তার কক্ষে তো তিনি নয়। হঠাৎ পেছন থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠে সে কিছুটা চমকে যায়। পেছনে ঘুরতে তাকাতেই দেখতে পেল পান ওয়াংলিকে। ওয়াংলি তিনি চীনের একজন বিখ্যাত সায়েন্টিস্ট আর ফিওনার নানার একমাত্র পার্টনার। এক অজানা প্রকল্প বাস্তবায়নে মিস্টার চেন সিং আর ওয়াংলি একত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ফিওনাকে এই মুহূর্তে ল্যাবে দেখতে পেয়ে কিছুটা অপ্রত্যাশিত মনোভাব ব্যক্ত করেন। তীক্ষ্ণ কণ্ঠে তিনি প্রশ্ন করেন, ফিওনা, তুমি হঠাৎ এই সময়ে ল্যাবে? ফিওনা হতাশা কণ্ঠে জবাব দেয়, গ্র্যান্ডলি, আমার গ্র্যান্ডপা কোথায়? তিনি বাড়িতে নেই, এই মুহূর্তে ওনাকে আমার দরকার, তাই ল্যাবে দেখা করতে এসেছি। মিস্টার ওয়াংলি কম্পিউটারের সামনে এক্সিকিউটিভ চেয়ারে বসতে বসতে জবাব দেন, চেংশিং একটু বাইরে গেছেন একটা বিশেষ কাজে। কয়েকজন বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে মিটিংয়ে বসেছে, ফিরতে রাত হবে। তুমি বাড়িতে ফিরে যাও ফিওনা। মিস্টার ওয়াংলি খুবই ব্যস্ততার সাথে কথাগুলো বলে, তার কণ্ঠে স্পষ্ট তো তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে আপাতত ব্যস্ত, আর তার মুখাবয়ব স্পষ্ট অবসন্ন। তাই ফিওনা আর কথা বাড়ায় না, উল্টো পায়ে হতাশ হয়ে হাঁটা ধরে। সে যখনই রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দরজার বাইরে পা রাখে, তখনই তার কানে একটা অদ্ভুত অস্বাভাবিক আওয়াজ ভেসে আসে। তার পা সেখানেই থমকে যায়। আরো ভালো করে শব্দটা পরিষ্কারভাবে শুনতে সে সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করলো তার শ্রবণ ইন্দ্রিয়ে। তার শ্রবণ ইন্দ্রিয় যেন আরো জাগ্রত হয়ে উঠল। তখনই সে পুনরায় একই শব্দ পায়। শব্দটা এক প্রকার এমন যে ভয়ানক কোনো জন্তুর গোঙানির আওয়াজ, গড়গড় জাতীয় এক প্রকার শব্দ। সে আর স্থির থাকতে পারল না, ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। শব্দের উৎস খুঁজতেই তার চোখ গেল সেই সিক্রেট রুমের দিকে। ল্যাবের এই রুমে আরও একটা সিক্রেট রুম আছে, আর এই সিক্রেট রুমের পাসকোড সে জানে না। তার গ্র্যান্ডপা কখনোই তাকে এই রুমে প্রবেশের অনুমতি দেননি। তার সবসময় ইচ্ছে হতো এই রুমে কি আছে তা একবার প্রদর্শন করার। ফিওনা শব্দের উৎস খুঁজতেই তার চোখ যায় সিক্রেট রুমের দিকে। খুব বেশি ভুল না হলে শব্দটা সেখান থেকেই আসছে ভেবেই সে আরেকটু সতর্ক হলো, আরো ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলো। হঠাৎ তার চোখ যায় দরজার নিচে ফাঁকা অংশে। সিক্রেট রুমের দরজাটা ভারী ইস্পাতের তৈরি। দরজার উপরে পাসকোডের একটা ডিসপ্লে আর দরজার চারপাশে উন্নত প্রযুক্তির সিকিউরিটি প্যানেল। দরজার নিচে একটা সরু ফাঁক রয়েছে, আর সেখান থেকেই এক প্রকার নীল আলোক রশ্মি আভা ছড়িয়ে আছে। সে নিজের দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করে সেদিকে পা বাড়ায়। হঠাৎ ওয়াংলির গম্ভীর কণ্ঠে তার ধ্যান ভাঙে। ওয়াংলি নিজের চেয়ারটা পেছনের দিকে ঘুরিয়ে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে ফিওনাকে প্রশ্ন করে, কি হলো ফিওনা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিওনা একটু স্তম্ভিত হয়ে জবাব দেয়, গ্র্যান্ডলি, আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি, আর এই শব্দটা এই সিক্রেট রুম হতেই আসছে। আর দরজার ফাঁক দিয়ে কি এমন নীল আলোক রশ্মি, এটা কিসের? ওয়াংলি তার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ওয়াংলি নিজের চেয়ার ছেড়ে দ্রুত তার দিকে এগিয়ে আসে। ওয়াংলি কিছুটা শান্ত ভঙ্গিতে দৃঢ় কণ্ঠে তাকে আশ্বস্ত করার প্রচেষ্টা চালায়। ফিওনা, আমি নিশ্চিত তুমি ভুল শুনেছ। এখানে অনেক গবেষণার কাজ চলছে যা মাঝে মাঝে অদ্ভুত শব্দ তৈরি করে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। এখন তুমি বাড়িতে ফিরে যাও, তোমার এখানে কোনো প্রয়োজন নেই। ফিওনা আর কোনো কথা বাড়ায় না, ল্যাব থেকে বের হয়ে যায়। পথে হাঁটতে হাঁটতে সে কিছুটা চিন্তিত। তার এখনো সেই অস্থিরতাটা কমছে না। সে শতভাগ নিশ্চিত শব্দটা আসছে আর সে শুনেছে সঠিক। আর নীল রশ্মিটাও সে দেখতে পেয়েছে। এতটা ভ্রম কি হতে পারে তার? সে বাড়ির দিকে ফিরে আসে, তবুও তাকে বারবার ভাবাচ্ছে সেই মৃদু গর্জনের শব্দ আর নীল আভা। ওয়াংলি যখন তাকে আশ্বস্ত করছিল, তখনও তার মুখাবয়বে আতঙ্ক আর কিছুটা ভীতি স্পষ্ট দেখতে পেয়েছে সে। ফিওনা নিজেকে যতই শান্ত রাখার চেষ্টা করছে না কেন, ওর মনের অস্থিরতা ওকে আশ্বস্ত করে তুলছে। তাই সে শতভাগ নিশ্চিত হতে গ্র্যান্ডপার সাথে কথা বলবে এই বিষয়ে মনস্থির করে নেয়। সে বাড়িতে ঢুকে সোজা নিজের কক্ষে চলে আসে। কুইন সাইজের বেডের মধ্যে বড় ফোলা ভাবযুক্ত বালিশের ওপর ধপ করে শুয়ে পড়ে সে, যেন সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে। সে আজ খুবই ক্লান্ত। দিনের ঘটনাগুলো তাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলেছে। চোখ দুটো ভারী হয়ে আসে, আর নিজের ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারে না। চোখের পাতা একবারের জন্য বন্ধ হতেই যেন মুহূর্তেই তন্দ্রার জালে জড়িয়ে পড়ল। ধীরে ধীরে গভীর ঘুমের দিকে ঢলে যায় সে। ফিওনা হঠাৎ গভীর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দাঁড়িয়ে আছে একটা অত্যন্ত সুন্দর পাহাড়ের চূড়ায়। চারপাশে যতদূর চোখ যায়, পাহাড়ের ঢালগুলো নানা রঙে ফুলে ছেয়ে আছে। লাল, নীল, হলুদ আর বেগুনি ফুলের সমারোহ, যেন প্রকৃতির এক বিস্ময়কর চিত্রকলা ফুটে উঠেছে।
তার মন প্রফুল্ল হয়ে ওঠে। বাতাসে ফুলের মৃদু সুবাস ভেসে আসছে, যা তার চুলে হালকা করে দোলা দিচ্ছে। সবকিছু এত শান্তিপূর্ণ আর মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছে সময় থমকে গেছে। কিন্তু হঠাৎই এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। দূর থেকে এক ভয়ানক গর্জন ভেসে আসে, যা পুরো পরিবেশটিকে কাঁপিয়ে তোলে। ফিওনা আতঙ্কিত হয়ে পেছনে তাকায়, তার হৃদয় এক মুহূর্তে থমকে যায়। তার চোখের সামনে হাজির হয় এক বিশাল আকৃতির সবুজ প্রাণী। সে একবার দেখতেই চিনে ফেলে প্রাণীটি ড্রাগন মনস্টার। ড্রাগনটির শরীর সবুজ রঙে ঢাকা, আর তার বিশাল পাখাগুলো আকাশকে ঢেকে দিচ্ছে। তার সবুজ রঙের মনির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। সেই চোখের মধ্যে এক ভয়ানক শক্তি আর রহস্য লুকিয়ে আছে। ড্রাগনটি হঠাৎ করে তার মুখ খুলে আর মুহূর্তের মধ্যে একটা বিশাল আগুনের গোলা ছুঁড়ে মারে ফিওনার দিকে। আগুনের তীব্র তাপে বাতাস যেন জ্বলে উঠেছে। সে ভয়ে চিৎকার করে আর দ্রুত তার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আগুনের শিখা তার দিকে ধেয়ে আসে, আর তার চিৎকারে মনে হয় যেন তার শরীর আর মন উভয়ই জমে যাচ্ছে। ঠিক তখনই সে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। ফিওনা তন্দ্রা ভেঙে উঠে বসে। স্বপ্নের ভয়ে হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছে। পরক্ষণেই সে নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল, শুধু একটা স্বপ্ন। কিন্তু সেই ভয়ানক গর্জন আর আগুনের শিখা এখনও তার কানে বাজছে। বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের সাথে ঘড়িটার দিকে চোখ যায়। ঘড়ির স্ক্রিনে সময়টি জ্বলজ্বল করছে। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। এই গভীর রাতে চারপাশের নীরবতা আরও ঘনীভূত হয়ে উঠেছে, আর ঘড়ির টিকটিক শব্দ তার মনের ভেতরের অস্থিরতাকে আরও তীব্র করে তুলছে। হঠাৎ ফিওনার মনে পড়ে যায় তার গ্র্যান্ডপা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে ফিরে এসেছেন। চিন্তা মনে হতেই সে আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত উঠে দাঁড়ায়। সজাগ চোখে আর দ্রুত পদক্ষেপে সে মিস্টার চেন সিং এর রুমের দিকে পা বাড়ায়। তার হৃদয়ের মধ্যে অদ্ভুত উত্তেজনা আর আশার ঝলক ফুটে উঠেছে। কিন্তু মুহূর্তেই তার আশার আলো নিভে যায়। রুমের দরজা বাইরের থেকে এখন অবধি লক। এই দেখে তার হৃদয়ে শূন্যতার অনুভূতি চলে আসে। দরজার উপর চেকলিস্টের মতো লকগুলোর তীক্ষ্ণ সিলভার চমক তার কাছে নিস্তব্ধতা আর নিরাশার প্রতীক হয়ে ওঠে। ফোনও করতে পারবে না, কেননা সে জানে গ্র্যান্ডপা কখনোই ফোন ধরেন না যখন তিনি বাইরে ব্যস্ত থাকেন। তার মনটা পুনরায় হতাশা ছড়িয়ে পড়ল। মনে হলো সমস্ত আশা এক নিমিষে দূর হয়ে গেছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রুমের দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর পায়ে আবার নিজের কক্ষের দিকে ফিরে আসে। ফিওনা নিজের কক্ষে ফিরে এসে বেডে বসে থাকে, কিন্তু এখন আর কোনো ঘুম তাকে কোনোভাবেই গ্রাস করতে পারছে না। তাই রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এক কাপ কফি বানিয়ে পুনরায় রুমে এসে রুমের বাঁ পাশের বেলকনিতে দাঁড়ায়। কক্ষের বাঁ পাশের বেলকনি হতে সরাসরি রাস্তা দৃশ্যমান। ফিওনা বেলকনিতে এসে কফির কাপ হাতে ধীরে ধীরে বাইরে তাকায়। রাতের হালকা ঠান্ডা বাতাস ওকে সতেজ করে তুলেছে, আর কফির ভাপে গরম অনুভূতি শরীরটা কিছুটা প্রশান্তি দিচ্ছে। শহরের নৈসর্গিক দৃশ্য, রাত্রির নীরবতা আর কফির মিষ্টি গন্ধে তার সমস্ত চিন্তাগুলো একত্রিত হতে শুরু করলো। বেলকনির রেলিংয়ে ভর দিয়ে সে গভীরভাবে চিন্তিত চোখে দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে মেঘের ফাঁক দিয়ে লুনার আলো মৃদুভাবে পড়ছে। আর মনে মনে তখনকার ঘটে যাওয়া ঘটনা আর স্বপ্নের কথা ভাবতে থাকে। ফিওনা চিন্তায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ রাস্তার দিকে চোখ যায়। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মৃদু আলোতে কারো উপস্থিতি টের পায় সে। ল্যাম্পপোস্টের সাথেই কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা মতোই একজন। দেহের গঠন আর পোশাক দেখে বোঝাই যাচ্ছে কোনো একজন পুরুষ। তবে এই শুনশান নীরব রাস্তায় এ সময় এখানে কে দাঁড়িয়ে থাকতে পারে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে, তাই ভালো করে পর্যবেক্ষণ করার প্রচেষ্টা চালায় সে। লোকটা কালো রঙের হুডি পরিহিত, হুডি দিয়ে মুখ আর মাথা সম্পূর্ণ ঢাকা। কালো জিন্স আর পায়ে কালো স্নিকার্স পরে আছে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে এই অপরিচিত লোকটি। ফিওনা লোকটির দিকে উদ্বিগ্ন আর সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের হালকা ঠান্ডা অনুভবে তার মনোযোগ আরো নিবিষ্ট হয়ে উঠেছে সে অচেনা অদ্ভুত লোকটির উদ্দেশ্য বুঝতে। আচমকা সে আগন্তুক বেলকনিতে দৃষ্টি নিক্ষেপ করে। ফিওনা কিছুটা চমকে যায়। সেই অপরিচিত লোকটির চোখে সানগ্লাস পরিহিত বা চোখের দৃষ্টিকে লুকিয়ে রেখেছে। কালো রঙের মাস্ক দিয়ে মুখের অর্ধাংশ ঢেকে রাখা। লোকটির সানগ্লাস আর মাস্ক থাকলেও তার দৃষ্টির দিকে কিছুটা নজর দিলেই বোঝা যায় সে উপরের বেলকনির দিকেই তাকিয়ে আছে। লোকটার উপস্থিতি আর দৃষ্টির তীব্রতা তার মনে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি করল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়।
সেখান থেকে তীব্র আতঙ্কে রুমের ভেতরে ফিরে আসে। সে বেলকনির দরজা সজাগভাবে লক করে তাড়াতাড়ি পর্দা টেনে দেয়। তারপর নিজেকে শান্ত করার জন্য নিজের সাথেই নিজে সংগ্রাম করতে থাকে, কিন্তু চেষ্টা করে শ্বাস প্রশ্বাস আনার জন্য। এক ধরনের উদ্বেগময় চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। কে ছিল লোকটি? আগে তো কোনোদিন এখানে দেখিনি। এত রাতে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে লোকটা? কেন এসেছে? এই ছিল আজদাহা পর্বের পর্ব 2। আগামী পর্ব দেখার জন্য সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।